তো আমরা যেটা এখানে পাচ্ছিলাম সেটা হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার, ইকে ইকুয়ালস টু কত পাচ্ছিলাম, হাফ এম ভি স্কোয়ার। আর ভি স্কোয়ার থেকে আমরা কত পাচ্ছিলাম, স্থির অবস্থানের জন্য 2as পাচ্ছিলাম। তো আমরা যদি এখানে বসাই হাফ এম এ, দেখো 2as, ভি স্কোয়ারের পরিবর্তে বসাচ্ছি 2as, তাহলে 2 এখানে আমাদের কেটে যায়, থাকে কত এম এ এস, ইকুয়ালস টু কত থাকে, এম এর জায়গায় আমরা বসাবো এফ এস। তাহলে এই এফ এসটা আসলে কি, তোমরা তো সবাই জানো এফ এসটা হচ্ছে কাজের সমীকরণ। এফ এসটা হচ্ছে কার সমীকরণ, কাজের সমীকরণ, ঠিক আছে। এফ এসটা হচ্ছে কাজের সমীকরণ। এটা খুবই ইজি একটা কনসেপ্ট যে আমরা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি থেকে আমরা কৃত কাজটা পেয়ে যেতে পারি। এই জন্য তোমাদের গত ক্লাসে যেটা আমি মানে ওয়ার্ক এনার্জি যে থিওরিমটা আমি তোমাদের করাচ্ছিলাম, কাজ শক্তি উপপাদ্যটা করাচ্ছিলাম, সেখানে কিন্তু তোমাদের দেখাইছিলাম যে একটা বস্তুর উপর যতগুলো বল কাজ করে, প্রত্যেকটা বলের জন্য আলাদা আলাদা করে কৃত কাজ বের করে সবগুলো কৃত কাজকে যোগ করে দিলে তা কাইনেটিক এনার্জির পরিবর্তনের সমান হয়। তা কাইনেটিক এনার্জির পরিবর্তনের সমান হয়, কারণ কাইনেটিক এনার্জির পরিবর্তন বা ডেল্টা কে ই বা ডেল্টা ই কে ইকুয়ালস টু আসলে কৃত কাজ, ঠিক আছে, ইকুয়ালস টু আসলে কৃত কাজ, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন ইকুয়ালস টু কৃত কাজ। এই জিনিসটা কিন্তু মেডিকেলের জন্য এমসিকিউ এর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, যে গতিশক্তির পরিবর্তন ইকুয়ালস টু হচ্ছে কি, গতিশক্তির পরিবর্তন ইকুয়ালস টু হচ্ছে কৃত কাজ। ক্লিয়ার, গতিশক্তির পরিবর্তন ইকুয়ালস টু হচ্ছে কৃত কাজ। আচ্ছা, পরের অংশটুকুতে যাই আমরা, ঠিক আছে, পরের পাঠটুকুতে যাই। এখানে গতিশক্তির সূত্রটি ভরবেগের মাধ্যমে প্রকাশ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো গতিশক্তির সূত্র ইকে ইকুয়ালস টু কত আমাদের, হাফ এম ভি স্কোয়ার, রাইট। ইকে ইকুয়ালস টু কত, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ইকে ইকুয়ালস টু যদি আমাদের হাফ এম ভি স্কোয়ার হয়, দেখো ইকে ইকুয়ালস টু যদি আমাদের হাফ এম ভি স্কোয়ার হয়, তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো এখানে এই পার্টটুকুতে হাফ এম ভি স্কোয়ারের জন্য আমরা এখানে হাফই রাখলাম এখানে, আর এম ভি স্কোয়ারের জন্য এখানে আমরা হচ্ছে ধরো যে এখানে আমরা এম দিয়ে দিলাম, ঠিক আছে, এম দিয়ে দিলাম, আর হচ্ছে এম ভি নিলাম, এম ভি মানে হচ্ছে ভরবেগ, তারপর তার সাথে আরেকটা ভি রেখে দিলাম এখানে আমরা, ঠিক আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ভি এর উপরে স্কোয়ার আছে, তো চাইলে আমরা আরেকটা এম এখানে গুণ করে নিতে পারি, ঠিক আছে, এমটা গুণ করে নিয়ে আমরা এমটা দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে আমাদের জিনিসটা দাঁড়ায় কত, এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এবং এম স্কোয়ার ভি স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি, এম ভির উপরে স্কোয়ার ডিভাইডেড বাই কত, 2m, এবং আমরা জানি যে ভরবেগকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়ালস টু কত, এম ভি। তাহলে পি এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই কত, 2m, পি এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই কত, 2m। এটাই হচ্ছে কি ভরবেগের সাহায্যে গতিশক্তিটাকে ভরবেগের সাহায্যে প্রকাশ, ঠিক আছে, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। হ্যাঁ, এটা মাঝে মধ্যে প্রতিপাদন কিন্তু খ নাম্বারে চলে আসে, পাশাপাশি এটা কিন্তু আমাদের হচ্ছে অ্যাডমিশনের জন্য অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট, যে ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, ঠিক আছে, ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। আমরা পরবর্তী কনসেপ্টে যাব, এখানে একটু লক্ষ্য করো, দেখো তাহলে গতিশক্তিটাকে আমাদের হচ্ছে কিসের মাধ্যমে প্রকাশ, ভরবেগের মাধ্যমে প্রকাশ, সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা স্প্রিং এর আমরা গুরুত্বপূর্ণ অংশটুকু দেখবো, স্প্রিং এরটা, ঠিক আছে। স্প্রিং নিয়েও অনেক কোয়েশ্চেন আসে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তুমি যখন কোনো একটা স্প্রিংকে সামনের দিকে টেনে নিয়ে যাও তার স্থির অবস্থান থেকে বা তার যে যে জায়গায় সে আছে সেই পজিশন থেকে, যখন তুমি সেটাকে টেনে সামনের দিকে নিয়ে যাবা, এই সামনের দিকে নিয়ে যাওয়ার ফলে কি হয়, এক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ যে কাজটা হয় সেটা হলো কি, যে বস্তুটা বা এই স্প্রিংটা সবসময় চায় যে যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরে আসতে। অর্থাৎ তুমি বস্তুটাকে সামনের দিকে বল প্রয়োগ করে নিয়ে যাচ্ছ, এক্স জিরো থেকে, ধরো যে এর যে স্থির অবস্থান সেখানে জিরো থেকে তুমি ধরো যে 1 মিটার নিয়ে গেছো টেনে, ধরো সে এরকম, তাহলে 1 মিটার বা এক্স পরিমাণ দূরত্ব তুমি টেনে নিয়ে গেছো, তাহলে তুমি বল প্রয়োগ করবা নিশ্চয়ই সামনের দিকে, কিন্তু স্প্রিংটা সবসময় চাইবে, বা স্প্রিংটাকে ছেড়ে দিলে দেখবা স্প্রিংটা তার স্থির অবস্থানে আসবে, তার স্থির অবস্থানে ফিরে চলে আসবে, এবং তোমার হাতের দিকে একটা টান অনুভব হবে। তুমি যতই সামনের দিকে বল প্রয়োগ করো, তোমার মনে হবে যে কেউ তোমাকে পিছন দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে কেউ তোমাকে পিছন দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে স্প্রিং এর জন্য এই যে পিছন দিকে যে টেনে নিয়ে যাওয়ার একটা বল বা স্থির অবস্থায় পৌঁছে যাওয়ার যে একটা বল, এটাকে বলা হয় প্রত্যয়নী বল, এটাকে বলা হয় প্রত্যয়নী বল। তাহলে প্রত্যয়নী বল সাধারণত তোমার বলের, তুমি যেদিকে বল প্রয়োগ করবা সেটার বিপরীতে কাজ করবে। অনুরূপভাবে এখানে দেখো এই চিত্রটাতে লক্ষ্য করো, সি নাম্বার চিত্রটাতে, যে বলটা যখন এই দিকে দেওয়া হচ্ছে, বলটা যখন আমাদের হচ্ছে ভিতরের দিকে, অর্থাৎ স্প্রিংটাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু স্প্রিং চাচ্ছে বাহিরে বের হয়ে আসতে। অর্থাৎ স্প্রিং এর নেচারটাই হচ্ছে তুমি যখন যেই দিকে বল প্রয়োগ করবা তোমার বিপরীতে বল প্রয়োগ করবে সে, ঠিক আছে, তোমার বিপরীতে সে বল প্রয়োগ করবে।
তার মানে ডেফিনেটলি বুঝতেই পারছো যে স্প্রিংয়ের যে প্রত্যয়নী বলের নেচার, এই প্রত্যয়নী বলের নেচারটা বিপরীতমুখী হয়। ঠিক আছে, প্রত্যয়নী বলের নেচারটা বিপরীতমুখী হয়। কার বিপরীতমুখী? সরণ যেদিকে ঘটাবা তার বিপরীতমুখী। দেখো সরণ তুমি এইদিকে ঘটাচ্ছিলা, এর বিপরীতমুখী হয়েছিল। সরণ এইদিকে তুমি ঘটাচ্ছিলা, এর বিপরীতমুখী হয়েছিল। অর্থাৎ আমরা লিখতে পারবো যে এফ সমানুপাতিক মাইনাস এক্স, এফ সমানুপাতিক মাইনাস এক্স, অর্থাৎ সরণ যেদিকে হবে প্রত্যয়নী বল বা স্প্রিং কর্তৃক প্রদত্ত বলের ডিরেকশনটা বিপরীত দিকে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এফ সমানুপাতিক মাইনাস এক্স, এফ সমানুপাতিক মাইনাস এক্স। তো আগের মতোই সমানুপাতিক চিহ্নটা উঠে গিয়ে ইকুয়াল দিয়ে আমরা এখানে একটা ধ্রুবক আনতে পারি, সেটা হচ্ছে কত কে ইন্টু মাইনাস এক্স ইকুয়ালস টু কত আসে এটা আমাদের মাইনাস কে এক্স। এই কেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক, এই কেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক, এই কেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। ক্লিয়ার? তাহলে স্প্রিং ধ্রুবক এই কেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে কেটা আছে এটা একটা স্প্রিং ধ্রুবক। তো স্প্রিং ধ্রুবকের এককটা কি হবে বলো তো দেখি। এফ ইকুয়ালস টু যদি মাইনাস কে এক্স হয় বা এফ ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু কত মাইনাস কে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এফ এর এককে নিউটন আর এক্স এর এককে মিটার। তার মানে এটা কত হবে কে, তার মানে কে এর এককটা হবে কত, কে এর এককটা হবে নিউটন পার মিটার। তাহলে স্প্রিং ধ্রুবকের এককটা হচ্ছে কি নিউটন পার মিটার, স্প্রিং ধ্রুবকের এককটা হচ্ছে কি নিউটন পার মিটার। তো আমরা এই যে স্প্রিং এর যে একটা প্রত্যয়নী বল আছে বা স্প্রিং যে নিজে একটা বল তৈরি করতে পারে, সেটা তখনই হয় যখন আমরা বল প্রয়োগ করে সেটাকে টানার চেষ্টা করি। তাহলে ফলে স্প্রিং কর্তৃক কৃত কাজ বা স্প্রিং এর একটা সঞ্চিত মানে শক্তি, সেই সঞ্চিত শক্তির পরিমাণটা কত হবে? তাহলে স্প্রিং এর যে সঞ্চিত শক্তি, সেই সঞ্চিত শক্তির পরিমাণটা হবে কত? দেখো এখানে আমাদের সঞ্চিত শক্তির পরিমাণটা হচ্ছে, তাকে যদি আমরা এক্স পরিমাণ টেনে নিয়ে যাই, হ্যাঁ তাকে যদি আমরা এক্স পরিমাণ টেনে নিয়ে যাই তাহলে কত আসতে পারে এখানে? সেটা হচ্ছে সূত্র আমাদের বলে ডব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, ডব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কে এক্স স্কোয়ার কীভাবে আসে? আমাদের স্বাভাবিক সূত্র বলে ডব্লিউ ইকুয়ালস টু কত এফ এস, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস বা ইন্টিগ্রেশন অফ, যেটাকে আমরা লিখি এফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ আমরা লিখি কত ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। অর্থাৎ একটা স্প্রিংকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ধরে টানলে যদি তুমি এফ বল প্রয়োগ করে তার ক্ষুদ্র অংশের পরিবর্তন ঘটাও, তাহলে কৃত কাজের পরিমাণ হবে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। ঠিক আছে, তাহলে এফ ইকুয়ালস টু কত? এফ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে এক্স, এফ ইকুয়ালস টু কত মাইনাস কে এক্স ডিএক্স বসিয়ে দিলাম। ইকুয়ালস টু আমরা জানি যে কনস্ট্যান্ট ভ্যালুটা ইন্টিগ্রেশনের বাহিরে চলে আসে, তাহলে কনস্ট্যান্ট ভ্যালুটা বাহিরে চলে আসলো, এবার আমাদের থাকলো কত এক্স ডিএক্স। তাহলে এই সূত্রটা আমরা জানি যে এক্স এর এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু কত এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত এন প্লাস ওয়ান। তাহলে এখানে পাওয়ার কত আছে ওয়ান, তাহলে এখানে আমাদের কত হবে মাইনাস কে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত ওয়ান প্লাস ওয়ান। শেষ, ইকুয়ালস টু কত আসতেছে আমাদের এখানে মাইনাস কে এক্স এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই কত টু, ইকুয়ালস টু আমরা পাচ্ছি কত হাফ কে এক্স স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। ওইটাকে আমরা প্লাস মাইনাস যে কোনোভাবে লিখতে পারি, এটা ডিরেকশন বোঝাচ্ছে আর কি, মাইনাসটা যে কোন দিকে যাচ্ছে এটা। ঠিক আছে, এটাই হচ্ছে স্প্রিং এর সঞ্চিত শক্তি বা স্প্রিং কর্তৃক কৃত কাজ, এটাই হচ্ছে স্প্রিং এর সঞ্চিত শক্তি বা কৃত কাজ। ঠিক আছে, এই সঞ্চিত শক্তি খেলনা গাড়িতে থাকে বিদায় খেলনা গাড়িটা সামনের দিকে চলে যায়। যখন দেখবা যে খেলনা গাড়িটা তুমি পিছন দিকে টানছো, টানার পর ছেড়ে দিচ্ছ, তখন দেখবা খেলনা গাড়িটা কিছু দূর সামনে চলে যাচ্ছে। এটা কেন? এটা হচ্ছে স্প্রিং বলের কারণে। এটা কেন? এটা হচ্ছে স্প্রিং বলের কারণে। ক্লিয়ার? ঠিক আছে, স্প্রিং কর্তৃক বলের কারণে। তো স্প্রিং কর্তৃক এই বলের কারণে স্প্রিং নিয়ে আমাদের অনেক কথা আছে, আমরা নেক্সট ক্লাসে সেটা জানবো যে দুই বা ততোধিক স্প্রিং যদি কানেক্ট করা হয় সেক্ষেত্রে কি হবে, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে জানবো। আপাতত আমরা জানলাম যে স্প্রিং কর্তৃক কৃত কাজ হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, এটা কেমনে আসে সেটাও আমরা বুঝলাম। বোঝা গেছে বিষয়টা? তাহলে এই ডিএক্সটা আসলে কি? ডিএক্সটা হচ্ছে ধরো যে একটা বৃহৎ স্প্রিং, অনেক বড় একটা স্প্রিং, এই স্প্রিংয়ের খুবই ক্ষুদ্র একটা পয়েন্ট যার নাম হচ্ছে ডিএক্স, এই ডিএক্স পরিমাণ তার স্মরণ ঘটাইছো, অর্থাৎ খুবই অল্প পরিমাণ স্মরণ ঘটাইছো অনেক বড় বল প্রয়োগ করে। তাহলে খুবই অল্প স্মরণ ঘটাইছো, সেই অল্প স্মরণ থেকে বৃহৎ স্মরণ কি হইতে পারে সেটা আমরা বের করতে পারবো। যেমন ধরো একটা অনেক বড় স্প্রিং, যেটা তুমি কল্পনা করতে পারো বাট বাস্তবে তুমি ওটার ক্যালকুলেশন ধরো ভাবে ধরে ধরে করতে পারবা না, তখন তোমাকে ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে। ইন্টিগ্রেশন করবে কি, যে ঠিক আছে তুমি কল্পনা করো ছোট, কিন্তু আমি তোমাকে বানাই দেবো অনেক বড়। বিষয়টা হচ্ছে ইন্টিগ্রেশন এইরকম, যেমন তুমি এখানে কল্পনা করলে ছোট জিনিস নিয়ে, বের হইলো অনেক বড় জিনিসের ক্ষেত্রে। তাহলে স্প্রিং কর্তৃক কৃত কাজ বা স্প্রিং এর যে সঞ্চিত শক্তি সেটা আমরা কিন্তু বের করতে পারলাম। এই রিলেটেড তোমাদের প্রবলেম দিয়ে দেওয়া হবে কালকে। আপাতত আমরা পরের অংশটুকুতে যাই, সেখানে হচ্ছে আমরা ক্ষমতা রিলেটেড প্রবলেমটা দেখি।
ক্ষমতার সূত্র খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমতা হচ্ছে আসলে কি, ক্ষমতা ইকুয়ালস টু বা পাওয়ার পি ইকুয়ালস টু ডব্লিউ ডিভাইডেড বাই টি। পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি, ঠিক আছে? তাহলে ডব্লিউ ইকুয়ালস টু কত? ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এস বাই টি, এফ এস বাই টি। তো এফ এস বাই টি যদি হয় তাহলে অর্থাৎ পাওয়ার ইকুয়ালস টু কৃতকাজ ডিভাইডেড বাই সময়, ঠিক আছে? এবং কৃতকাজ ইকুয়ালস টু কত? ডব্লিউ ইকুয়ালস টু এফ এস। তাহলে এফ এস বাই টি, অনুরূপভাবে আমরা এটা লিখতে পারি যে এফ গুণন এস ডিভাইডেড বাই টি। তাহলে এস বাই টি মানে কত? এস বাই টি মানে আমাদের আসতেছে কি, এস বাই টি বলতে বেগকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে এফ গুণন এস বাই টি ইকুয়ালস টু ভি হচ্ছে, তাহলে এফ ভি। আরেকটা জিনিস আমরা দেখতে পারি যে পি ইকুয়ালস টু কত? ডব্লিউ বাই টি। ডব্লিউ ইকুয়ালস টু কত? এফ এস কস থেটা ডিভাইডেড বাই টি। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এফ এস ডিভাইডেড বাই টি ইন্টু কস থেটা। তার মানে এটা কত পাচ্ছি আমরা? এফ ভি কস থেটা। তো অনুরূপভাবে এটা থেকে আমরা লিখতে পারি এফ ভেক্টর ডট হচ্ছে ভি ভেক্টর, এফ ভেক্টর ডট হচ্ছে ভি ভেক্টর। অর্থাৎ বল এবং বেগের ডট গুণফলটাই হচ্ছে আমাদের পাওয়ার, ঠিক আছে? বল এবং বেগের ডট গুণফলটাই হচ্ছে পাওয়ার, ঠিক আছে? তাহলে এখানে আমরা পেয়ে গেলাম। আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে যে উপর নিচে উঠানোর ক্ষেত্রে আমাদের যে পাওয়ারটা সেটা কিভাবে আমরা পাবো। দেখো, পি ইকুয়ালস টু কত? ডব্লিউ বাই টি। উপর নিচে উঠানোর ক্ষেত্রে আমরা একটা জিনিস পাই যে এফ এস ডিভাইডেড বাই টি, ঠিক আছে? এফ ইকুয়ালস টু কত? এম এ এস ডিভাইডেড বাই টি। তো উপরের দিকে উঠানোর ক্ষেত্রে বা নামানোর ক্ষেত্রে যে ত্বরণটা কাজ করে সেটা কিন্তু আসলে গ্র্যাভিটি, যেটাকে আমরা প্রকাশ করি এম জি, এবং এসটাকে আমরা লিখি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে এটা আসলে কি? এম জি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে ক্ষমতার সূত্র হচ্ছে আমাদের এই পর্যন্ত। এবার হচ্ছে কর্মদক্ষতা, অর্থাৎ ক্ষমতা থেকে কর্মদক্ষতা নির্ণয়। তো কর্মদক্ষতা জিনিসটা আসলে কি, দেখো প্রত্যেকটা ইঞ্জিনের একটা পাওয়ার দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে? প্রত্যেকটা ইঞ্জিনের একটা পাওয়ার দিয়ে থাকে বা একটা ক্ষমতা দিয়ে দেওয়া থাকে যে তার হচ্ছে ক্ষমতা এতটুকু আর সে কাজ করবে হচ্ছে এতটুকু, ঠিক আছে? তো আমরা এখানে একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে কর্মদক্ষতা ইকুয়ালস টু যে কৃতকর্ম পি ড্যাশ ডিভাইডেড বাই হচ্ছে যে ক্ষমতাটা দেওয়া আছে সেই ক্ষমতাটা, ঠিক আছে? যে ক্ষমতাটা দেওয়া আছে সেই ক্ষমতাটা, অর্থাৎ ইঞ্জিনের গায়ে একটা ক্ষমতা লেখা থাকে, বাট ইঞ্জিন বাস্তবে হচ্ছে সেই পরিমাণ কাজ করে থাকে না, তার চেয়ে কম করে থাকে। তাহলে কর্মদক্ষতা ইকুয়ালস টু কৃত ক্ষমতা বা যে ক্ষমতাটা সে দেখাচ্ছে। হ্যাঁ, আমি বাংলা এভাবে বোঝাই, এরকম না, যে ক্ষমতা সে দেখাচ্ছে বা যে ক্ষমতা বাস্তবে পায়, যে ক্ষমতা বাস্তবে পাই বা কৃতকাজের মাধ্যমে পাই, ডিভাইডেড বাই যে ক্ষমতা দেওয়া আছে, যে ক্ষমতা তার গায়ে দেওয়া আছে। তাহলে যে ক্ষমতা আমরা বাস্তবে পাই আর যে ক্ষমতা দেওয়া আছে। তাহলে কর্মদক্ষতা রিলেটেড প্রবলেম আমরা নেক্সট ক্লাসে দেখব। আপাতত আমরা সব সূত্রগুলো একটু করে দেখলাম এবং ক্ষমতা নিয়ে যে সূত্রগুলো দরকার সেটা দেখলাম। আরেকটা কথা বলি, তোমাদের আমি কেন বই ধরে ধরে করাচ্ছি না, এই জিনিসটা আমি তোমাদের পরবর্তীতে বলে দিব। বই ধরে ধরে না করার কারণটা কি আসলে আমি তোমাদের সেটা বলে দিব, এবং কিভাবে পড়তে হবে সেই রিলেটেডও কথা আমি তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে? আপাতত আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।